বর্ষার বিকেল, এক কাপ ধোঁয়া ওঠা চা আর সেই সঙ্গে যদি থাকে গরম গরম পকোড়া, তাহলে আর কিছু লাগে কি? নমস্কার বন্ধুরা, মিষ্টির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি এমনই এক পুরোনো দিনের একটি রেসিপি, কচু পাতার বড়া, যা আমাদের দিদা ঠাকুমার হাত ধরেই এসেছে আমাদের হেসেলের অন্তরে। তো এর জন্য আমি কয়েকটা কচু পাতা নিয়ে নিয়েছি, সেগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার উপরের দিকে যে মোটা অংশটা আছে, এটিকে আমি কেটে বাদ দিয়ে নেব। এই মোটা অংশটাকে ভালোভাবে কেটে বাদ দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু গলা চুলকাবার ভয় থাকে। এই রেসিপিটাকে অনেক জায়গায় পাতরা, আলু ভাডি বা কচাই কি পাত্তে কি পকোড়া বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, বিশেষ করে পশ্চিম ভারত, গুজরাট ও মহারাষ্ট্রে। তো চলুন বন্ধুরা, আজ একসাথে বানিয়ে দেখি বর্ষার এই স্পেশাল স্ন্যাক্স, আর ফিরে যাই আমাদের শিকড়ে। এর জন্য কচু পাতাগুলো কেটে নেওয়ার পরে আমি একটু বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে নিলাম। এই তেঁতুল ভেজানোর জন্য আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এবার এটিকে সাইডে রেখে একটি মশলা আমি তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি আদা, নিলাম কয়েক কোয়া রসুন, আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা। এছাড়াও নিয়ে নিলাম গোটা জিরে, গোটা ধনে, আর ব্যবহার করছি গোলমরিচ। এবার এই সবগুলোকে একসাথে ভালো করে বেটে নেব। খুবই সাধারণ উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায়, বেসন, মশলা আর পাতার রোল। খুবই সাধারণ, কিন্তু এর স্বাদ একদম অনন্য। তো যাই হোক, মশলা আমার এখানে পেশা হয়ে গেছে। এবার এটিকে সাইডে রেখে আমি ততক্ষণ ব্যাটারটি বানিয়ে নেব। ব্যাটারের জন্য প্রথমেই নামিয়ে নিচ্ছি বেসন। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে নিলাম গরম মশলা, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জোয়ান। এই জোয়ানটা আমি 1 চামচের মতো ব্যবহার করেছি। আর সাদা তিল দিয়ে নিলাম 2 চামচের মতো। এবার দিয়ে নেব পরিমাণ মতো নুন। অন্যদিকে আমি যে তেঁতুলটা এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটিকে ভালোভাবে চটকে নিয়ে যে কাঠটি বেরোলো সেটি এখানে পুরোটা দিয়ে নেব। এবার সব দিয়ে ভালোভাবে ব্যাটারটিকে প্রথমে মিশিয়ে নেব, নিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটু গাঢ় ব্যাটার তৈরি করে নেব। এটি খুব পাতলাও হবে না, কেননা যেটি এমন ব্যাটার বানাতে হবে যেটি কচু পাতার উপর ভালোভাবে লেপে যায়। ব্যাটার আমার এখানে রেডি হয়ে গেছে। এবার প্রথমেই আমি সব থেকে বড় পাতাটি এখানে নিয়ে নিয়েছি। এরপরে এই বেসনের প্রলেপ ভালোভাবে দিয়ে নেব। এখানে তেঁতুলটা ব্যবহার করেছি যাতে এই কচু পাতা খেয়ে অনেক সময় অনেকের গলার মধ্যে একটুখানি চুলকুনি ভাব অনুভব হতে পারে, যেটি যাতে না হয় তার কারণে এখানে এই তেঁতুল দেওয়া হয়েছে। আপনারা চাইলে এর পরিবর্তে আমচুর পাউডার বা লেবুর রসও দিতে পারেন। এবার এরপরে অন্য একটি পাতা বিছিয়ে তার উপরে আবার একইভাবে বেসন লেপে নেব। এইভাবে আমি 5-6টি পাতা একের পর এক দিয়ে একইভাবে বেসন লেপে
সবকটিকে রেডি করে নেব। এটি অতি পুরনো ও সাবেকি পদ। প্রাচীনকালে যখন তেমন বাজারঘাটের খুব একটা সুবিধা ছিল না, তখন গ্রামের মানুষজন আশেপাশের যে সমস্ত গাছপালা পাওয়া যেত তারই পাতা, শাক, সবজি এইসব রান্না করতেন। তো কচু পাতা তাদেরই মধ্যে অন্যতম। ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটি আমাদের আজকে সাবেকি রান্নায় পরিণত হয়েছে। বিশেষ করে এই বর্ষার দিনে এই কচু পাতার বড়া ভীষণভাবে সকলের জনপ্রিয়। একে একে আমি প্রত্যেকটি পাতা এভাবে একের উপর এক দিয়ে সবকটিতে বেসন লেপে রেডি করে নিচ্ছি। এবারে এই শেষ পাতাটি দিয়ে দেবো, দিয়ে এর উপরেও একইভাবে বেসন লাগিয়ে নেব। আমি এখানে 6-7টা পাতা ব্যবহার করেছি। খুব বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তাই আপনি 5 থেকে 6টা বা 6 থেকে 7টা পাতা ব্যবহার করে যেতে পারে। ব্যাস, এটি কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে আমাদের মুড়ে নিতে হবে। প্রথমে এইভাবে দু পাশটিকে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। এক পাশ মোড়ার পর একটুখানি বেসন মশলা এখানে লাগিয়ে নিচ্ছি। একইভাবে অপর পাশটিও আবার কিন্তু মুড়ে নেব এবং সেখানেও একইভাবে বেসনের প্রলেপ দিয়ে দেব। এইবার এটিকে একটি সমান করে রোলের আকার দিতে হবে। খুব ধীরে কাজটি করতে হবে, নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তাই ধীরে ধীরে এটিকে মুড়িয়ে একটি রোল বানিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে এইভাবে বেসনের প্রলেপ দিয়ে নিতে হবে। আমার উপরের একটু অংশ ফাঁকা হয়ে গেছিল, তাই এই জায়গাটাও আমি আবার ভালোভাবে বেসন ভরে দিলাম। ব্যাস, রোল বানানো আমার কমপ্লিট। এবার এটিকে স্টিম করে নেব। তো তার জন্য প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আমি এইভাবে এখানে একটি ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করলাম। সেটি রেখে এরপর যে রোলটি বানিয়েছি সেটি আমি এখানে দিয়ে দেবো। এটি হালকা আছে উপর দিয়ে ঢাকা দিয়ে এটিকে স্টিম হতে দেবো। তো ফিরে এলাম বন্ধুরা, এটি এখন আমার একদম কমপ্লিটলি স্টিম হয়ে গেছে ভালোভাবে। এবার এটিকে ঠান্ডা করে নেব। এটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে গোল আকারে কেটে নেব। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এইভাবে আমি প্রত্যেকটিকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর বেসনটি প্রত্যেকটি পরতে লেপটে গেছে এবং কত সুন্দর এই ভাঁজগুলি বোঝা যাচ্ছে। তো সবকটা আমার এখানে রেডি হয়ে গেল। এবার একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল ভালোভাবে গরম হয়ে উঠলে এর মধ্যে আমি ছড়িয়ে নেবো সামান্য পরিমাণ তেল। এটার আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। আমি তিলগুলো দিই কারণ এই পকোড়ার ওপরগুলো তো উপর নিচে ভালোভাবে এই তিলগুলি তখন লেগে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। এরপর আমি একে একে এই সবকটি বড়া এখানে দিয়ে নিচ্ছি। এগুলিকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে ভালোভাবে ক্রিস্পি করে ভাজা হয়। তার জন্য আমি এখানে আঁচটিকে মিডিয়ামে রেখেছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটিকে উল্টে দিচ্ছি, দিয়ে সেটিকেও এরকম লাল লাল করে ভেজে নেব।
ব্যাস, 2 পেটি আমার ভাজা কমপ্লিট। এবার এগুলিকে সার্ভিং প্লেটে তুলে নিলাম। তো বন্ধুরা, অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরও কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে এটিকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।